Let's talk. Hello and welcome to Let's Talk. আজকে আমাদের ফার্স্ট এপিসোড এবং ফার্স্ট এপিসোডের ফার্স্ট গেস্ট জয়দা নিডস নো ইন্ট্রোডাকশন। তুমি বলো এখানে এসে কিরকম লাগলো? দেখো, প্রথম এপিসোড, প্রথম গেস্ট, এইসব শুনলেন একটু চাপ হয়, মানে কিন্তু আমি সেভাবে ভাবতে চাই না একদমই। গান বাজনা করবো, তোমার সাথে আগেও আমি আড্ডা মেরেছি, তুমি আমার স্টুডিওতে এসেছো, তো আমার মনে হয় সেটারই একটা এক্সটেনশন। সেটটা কেমন হয়েছে তুমি বলো? সেটটা খুব সুন্দর লাগছে, সেটা তোমার সমস্ত পছন্দের মধ্যেই একটা আর্টিস্টিক ব্যাপার আছে, সেটা আগেও দেখেছি। তুমি একটা যখন গান ভাবো বা একটা ভিডিও ভাবো বা একটা ছবির কম্পোজিশন ভাবো, সবকিছুর মধ্যেই সেটা থাকে, তো সেরকম একটা এক্সপেকটেশন ছিল, সেটা সুন্দর লাগছে। থ্যাংক ইউ। মেইন যেটা আমার তোমার থেকে জানার উদ্দেশ্য, যেটা আমার সামনে বসে কোনোদিনও কথা হয়নি, স্বপ্ন দেখো? স্বপ্ন তো প্রচুর দেখি। আমার মনে হয় আমাদের জীবনটা যেটা চলে সেটা অ্যাকচুয়ালি স্বপ্নেরই একটা বাস্তব রূপ। সেটা আমরা অনেক সময় স্বপ্ন বলে হয়তো রাত্রির বেলা ঘুমের ঘুরেই যে সেটা দেখতে হয় সেটা নয়। অ্যাকচুয়ালি আমরা ভেতরে কি চাইছি, আমাদের হৃদয় কি চাইছে, সেইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। কেন আমি স্বপ্নের কথা বললাম? স্বপ্নে সুর আসে? একদম না, স্বপ্নে সুর থাকলেও, মানে সুর এলেও সেটা যে খুব মনে থাকে, মনে হয় একটা দারুণ ফিলিংটা থাকে। মানে স্বপ্নের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে ফিলিংটা থাকে, সেই অনুভূতির রেশটা থাকে, কিন্তু তার মধ্যে কি কি ছিল, কি কি সুর ছিল, গাড়ির হর্নটা কোন স্কেলে বেজেছে, ফোনটার রিংটোন কি ছিল, অ্যাকচুয়ালি কিন্তু আমি গাড়ি করে যাচ্ছিলাম বোধহয় কোনো একটা ডাবিং এ, তো আমি ভাবলাম যে না একটু তানপুরাতে রিয়াজ করে নি। কোন একটা গান ছিল যেটা ইয়ে করতে যাচ্ছিল, সি শার্পে ছিল, ঠিক আছে। এটা কি অনেক সময় মিলে যায়, এবং মিলে গেলে মনে হয় যে তুমি ঠিক রাস্তায় ভাবছো। গাড়ির হর্ন বা ধরো ওই 9টার সময় যে ভোঁ করে যে শব্দ হয়, এগুলোও কি কোনো ইয়েতে সেট করা হয়? দেখো, স্কেল থাকে। আমার যেমন, তুমি আমার স্টুডিওর বাড়িতে এসেছো, স্টুডিওর বাড়িতে মোস্টলি আমি দুপুরের পর থেকে থাকি, তো বিকেলে একটা 45 মিনিটের জন্য পাম্প চলে। সেই পাম্পটা যেমন ডি তে চলে। হ্যাঁ, আমি সেটাই জিজ্ঞেস করছিলাম। তো এবার সেই ডিটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, মানে ওই সময় কিছু করতে গেলে আমার ডি নোটটা লিখে করতে হবে, মানে ওইটাকে সা ধরে করলে আমার ভালো হয়। এটা 2012 সালের কথা। শ্রেয়ার ফুল অ্যালবাম করছি, মন কেমনের স্টেশন, এই অ্যালবামটা। তখন সবে কথা হয়েছে সৃজা তো লিখবে, আমি সুর করব, শ্রেয়া কলকাতায় আসবে, বেশ কিছুদিন থাকবে এই গানগুলোর তৈরির মধ্যে থাকার জন্য, এই প্রসেসটার মধ্যে থাকার। কিন্তু তখনও কোনো গান কম্পোজ করতে শুরু করিনি। আমার একটা পুরনো, তুমি যে স্টুডিওর বাড়িটাতে গেছো তার আগে একটা অন্য বাড়িতে স্টুডিও ছিল, সেটা ভাড়া নেওয়া ছিল। তো ওখানে ওই সিঁড়ি দিয়ে উঠতে হতো 4 তলা, তারপর বেল টিপতাম, একটি ছেলে ছিল, সে খুলে দিত আমাকে, ওই থাকতো সারা। ওই বেলটার আওয়াজ ছিল টাং টাং, এবার ওই টাং টাং এইটা আমার কানে স্ট্রাইক করে, আমি আসলে একটা স্টার্টিং পয়েন্ট দরকার হয় যে কোনো গান নিয়ে চিন্তা ভাবনা করার ক্ষেত্রে। ধরো গিটারে আমি কিছু কর্ড প্রোগ্রেশন বাজাচ্ছি, বা একটা কোনো সুর কানে এলো, বা পুরনো কিছু মনে পড়লো, সেগুলো থেকে আসে। কলিং বেলটার আওয়াজ থেকে আমি প্রথম গানটা কম্পোজ করেছিলাম। জাস্ট ওই একটা টিং টং টিং টং। তোমাকে শোনাই? হ্যাঁ, শোনাও, ডেফিনেটলি। এটা একদম বর্ষা নিয়ে গেল, আমার তো ওই জন্য সারাক্ষণ ঠান্ডা লেগে থাকে, এত বর্ষার গান করেছি আমি জীবনে। দেখো ডাকে মেঘলা দিনের ডানা, আমার কাকে ভেজা ঠিকানা, কেমন ঘুমটা ভিজে কলকাতায়। দেখো টডং ডাকে মেঘলা দিনের ডানা, আমার কাকে ভেজা ঠিকানা, কেমন ঘুমটা ভিজে কলকাতায়। দুটো একলা রাস্তা, বৃষ্টি দিচ্ছে চুপচাপ, তুমি আসবে আসবে গন্ধ ঝরছে টুকটাক। দেখো এই হচ্ছে কলিং বেল। আচ্ছা, মানে মাঝখানে কি ওটা ইউজ করেছিলে? না না, এইটা আমাকে খুব স্ট্রাইক করেছিল। ঠিক আছে, এইটা আমার তখন যেহেতু অ্যালবামটা তৈরি হবে, তখন একটা এক্সাইটমেন্টও হয়। আমি অ্যাকচুয়ালি গান বাজনার আমাদের চা এসে গেছে, ওটা চায়ের সাথে আরো কি এটা ফিশ ফিঙ্গার এটা থাকবে, তুলে দাও। নতুন একটা অ্যালবাম হচ্ছে, এতগুলো 8টা গান হবে আমাদের। এই যে প্রসেসটা, আমি গান বাজনা করতে এসেছি কিন্তু ওই প্রসেসটার আনন্দটা নেব বলে, যে একটা গান রেকর্ড হয়ে যাবার পরে তারপরে
যদি সেটা কেউ শুনলো কি শুনলো না, সেটা কত বিক্রি হলো কি কত বিক্রি হলো না, সেটা থেকে কোনো কাজ এলো কি এলো না, সেটার ক্ষেত্রে কেউ ভালো বললো কি নিন্দে করলো, সেগুলো অনেক পরের কথা। কিন্তু এই যে প্রসেস, একটা গান একদম একটা স্ক্র্যাচ থেকে শুরু হয়, তারপর সেটা সবার জন্য হয়ে যায় তার আগে পর্যন্ত, এইটা আমার জীবনের সব থেকে মূল্যবান জিনিস। বাজারে গেলেও কি তুমি সেখানে মিউজিকের ইন্সপিরেশন পাও, নাকি মনে হয় যে না দূর কোথাও একটু ঘুরতে গেলে বা একটু নিজের মতন থাকলে বেটার হতো? না, আমার এইগুলো দরকার হয় সেটা এই কাট অফটার জন্য। মানে তুমি দেখবে কোনো কাজ নিয়ে যদি তুমি সারাক্ষণ ভেবে যাও, সেই কাজটার প্রতি তোমার একটা একঘেয়েমি আসবে, একটা বিরক্তি আসবে। আমার এই কাট অফ গুলো খুব ভালো লাগে, সুইচ অফ ওটা। এবং এই সুইচ অফ জোনটাতে আমি চেষ্টা করি যতটা সম্ভব সবার সাথে মিশতে। আমি নানা রকম মানুষের সাথে, বাজারে গেলে লোকে চিনতে পারে, সেলফি টেলফি তোলে, আমারই চেনা লোকজন সব জয়দা জয়দা করে ডেকে ফাটিয়ে, আজকে আমার ট্যাংরাটা ভালো বলছে, আমার পাবদাটা আজকে ভালো বলছে, ভালো চিংড়ি এসেছে জয়দা, তুমি এদিকে আসো। মাছ থেকে মনে পড়লো, আমার সুন্দর 100 ক্লাব থেকে আমাদের সুন্দর ফিশ ফিঙ্গার আমিও নিচ্ছি, ঠিক আছে তুমিও নাও। খাবো? একদমই ভেঙে কেন, পুরোটাই খাও না। এক্ষুনি খেলে তাহলে কথা বলতে পারবো না। না ঠিক আছে। অনেকে বলে এই যে বেড়াতে যাও নিশ্চয়ই বাতাসে সুর ঘোরে, পাহাড়ি খাদের মধ্যে দিয়ে সুর বয়ে যায়, নদীর ইয়ের থেকে আওয়াজের থেকে ছন্দ খুঁজে পাও। বিশ্বাস করে দেখতে যাই, ওখানে গিয়ে আমার কোনো সুর আসে না। কি হয়, আমি দৈনন্দিন কাজের থেকে একটা ব্রেক পাই, ওই যে আমার একদম মাইন্ডটা পরিষ্কার হয়ে যায়, মাথাটা পরিষ্কার হয়ে যায়, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি ওই জন্য যে ওই সময় আমি গান বাজানেই ভাবিই না। আর দুটো গানের মাঝের যে স্পেসটা, মানে ধরো একটা তুমি প্রজেক্ট করছো, তারপরে ধরো আরো একটা প্রজেক্ট সেটা পড়ে আছে, নাকি তোমার একদম পরপর 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 সব সময় চলতে থাকে? আমি অলস। তা আমি খুব অলস এমনিতে। অলস মানে আমি খুব বেশি চাপ নিতে চাই না, কারণ দেখো গান বাজনাটা আনন্দ করতে এসেছি। এবার সেখানে যদি আমি একটা অঙ্ক পরীক্ষার মধ্যে চাপ নিয়ে ফেলি, তাহলে আমি গান বাজনা করতে এলাম কেন এত কিছু ছেড়ে? ওটা তো ভালোবাসার জায়গা, আর ভালোবাসার জায়গায় যে কোনো কিছু ভালোবাসলে সেটা চাপের মধ্যে হয় না, সেটার স্পেস দরকার হয়। যে আমি যদি সারাক্ষণ চাপের মধ্যে থাকি যে আমাকে এর মধ্যে এটা শেষ করতে হবে, তারপর কিন্তু সব কাজই আমাকে ভালো করতে হবে, কিন্তু একটা তো প্রেশার থাকেই। প্রেশার থাকে, সেটা তো এনজয় করি, সেটা তো সেই জন্যই তো এটা পেশা। মানে পেশা আর প্রেশার শব্দ দুটো খুব লিঙ্কড আর কি। আবার কাজ না থাকলে তখন খুব খারাপ লাগে, সেটা আবার সাংঘাতিক ডিপ্রেশন। কিন্তু একসাথে 2-3টে প্রজেক্ট চলছে, এরকম যে করতে হয় না সেটা নয়, আমি একসাথে 4-5টা প্রজেক্টও করেছি, কিন্তু সেটা আমি খুব একটা এনজয় করি না। আমার মনে হয় যে আমি স্পেস দরকার, আর আমার আরেকটু সময় দেওয়া উচিত ছিল। আমি আমাকে ঠকাচ্ছি বা আমার গান বাজনাকে ঠকাচ্ছি। কেন কি কারণ আমার যতটুকু, ধরো তুমি ঘরটা সাজিয়েছো, এটার মধ্যে তো তোমার একটা পরিকল্পনা আছে, তুমি ভেবে টুকটুক টুকটুক করে করেছো, একদিন একটু এটা করে পরের দিন সকালবেলা আবার দেখেছো যে এইটা অতটা ভালো লাগছে না, আবার চেঞ্জ করেছো। এবার ধরো তোমাকে যদি পরের দিন সকাল অব্দি সময় দেওয়া না হয়, তোমাকে যদি 1 ঘন্টা টাইম দেওয়া হয় তুমি ঘরটা সাজাও, হ্যাঁ, এবার তুমি কিছু বোঝার আগে সে 1 ঘন্টা ফুরিয়ে গেল এবং তারপরে তুমি কাজ শুরু করলে, তো ভেতরে এটা খচখচ করবে যে আরো ভালো করে আমি এটা করতে পারতাম। বা পরে যখন সেটার রেকর্ডিংটা দেখবে, না তুমি কি এটা করো? এটা আমি এআর রহমান না কে করে, আমি একটু শুনেছিলাম যে একটা কম্পোজিশন করে ফেলে রাখে 1 মাস, তখনও কি সেটা ততটা ভালো লাগছে? না, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, কিন্তু আমি 1 মাস না, ঠান্ডা হয়ে যাবে, হ্যাঁ 1-2 দিনের একটা স্পেস রাখি। মানে দেখো ইনস্টিংক্টে হচ্ছে, তখন ইনস্টিংক্টে অনেক কিছু, তখন অনেক কারণে সেই সুরটা ভালো লাগতে পারে, পরে সেটা ভালো লাগছে কিনা খুব গুরুত্বপূর্ণ। যখন সেই এক্সাইটমেন্টটা একটু থিতিয়ে যাবে, তারপরে ভালো লাগছে কিনা। আমার বেস্ট টাইম হচ্ছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে কম্পোজিশনটা মনে পড়ছে কিনা। রেকর্ড করে রাখি হয়তো, কিন্তু স্বাভাবিকভাবে মনে আসছে নাকি, মনে পড়লেও সেটা জাতের লাগছে কিনা, সেটা খুব গুরুত্বপূর্ণ। কত কম্পোজিশন ফেলে দিয়েছে কোনো হিসেব নেই। একটা লেখার উপর শুট করছে, হয়তো 5 নম্বর শুটটা আমার মনে হলো যে এইটা ঠিকঠাক হয়েছে, এই রাস্তায় হাঁটলে ঠিক লাগবে। এবার সেই 5 নম্বর শুটটা আবার সেটা যখন আবার তাকে দিলাম, হয়তো সে বললো না তুমি আরেকটা অপশন নাও, তখন আবার 6 নম্বরটা, এরকম প্রচুর ভার্সন হয়। আমি কয়েকদিন আগে পরমব্রতর ডিরেকশনে বৌদি ক্যান্টিন বলে একটা ছবির মিউজিক করেছিলাম। যেদিনকে লাস্ট গানটা আমি কম্পোজ করে ওকে দিয়ে যাব, তারপরে থাইল্যান্ড যাওয়ার কথা আমার ব্যাপার বেড়াতে ঠিক করেছিলাম, গানটার ওকে 3টে অপশন দেবো। মানে সুরটা তখন লেখা হয়নি, ওটাও শ্রীজাতর লেখা ছিল।
তিনটে ওকে বলিনি, ও জানে আমি একটাই দেবো, কিন্তু আমি বললাম আমি এত তাড়াহুড়োর মধ্যে করছি, একটু তাহলে ওর কাছে একটু অপশন হলে সুবিধা হবে। তো দুটো অপশন ছিল আমার, তো সেই দুটো রেকর্ড করতে যাচ্ছি আমি আমার স্টুডিওতে, আর আমার বাড়ি আর আমার স্টুডিও কাছে। রাস্তায় হাঁটতে হাঁটতে আমি যখন যাচ্ছি তখন এই সন্ধ্যে 7টা 7:30 বাজে, আর 10টার মধ্যে প্যাকিং ট্যাকিং করে আমার বেরিয়ে যেতে হবে। তখন আমার মনে হচ্ছে এই দুটো গান, যে দুটো কম্পোজিশন খুব খারাপ, আমি আরেকটা কিছু সুর করি, কিন্তু তখন আমার হাতে কোনো সময় নেই। তুমি 10টার সময় বেরোবে আর এটা তোমার মনে হচ্ছে সন্ধ্যে 7টায়, 7:30 তখন। আমি যে দুটো কম্পোজিশন করেছি সেই দুটোকে রেকর্ড করে পাঠাবো বলে আমি আমার স্টুডিওতে যাচ্ছি, কিন্তু স্টুডিও যাওয়ার পথে মনে হচ্ছে এই দুটো ভালো নয়। তখন এই রাস্তাতেই আমি একটা মাথায় একটুখানি একটা ছাঁচ তৈরি করলাম, এবং সেই শ্যুটটা আমি ওই রকম একটা 20-25 মিনিট আধ ঘন্টার মধ্যে ফাইনালাইজ করে ওইটা পাঠালাম। আমি দেখলাম যে বাকিগুলো ওকে পাঠিয়ে রাখি, কিন্তু ওর ওই সুরটাই সব থেকে ভালো। তোমার কি মনে হয় মানে এটা তুমি করছো না কেউ কানে বলে যায় সুর? এইটাই কানেকশন, এইটাই হচ্ছে আসল কথা। যদি তুমি অনেস্টলি মিউজিক করতে পারো, অ্যাকচুয়ালি তুমি একটা মিডিয়াম হয়ে যাবে। আচ্ছা, তখন একটা কোনো সুর তোমার মাধ্যমে তোমার মধ্যে দিয়ে বেরোবে, সেটা পারফরমেন্সের ক্ষেত্রেও তাই। ডু ইউ এনজয় দ্যাট? সেটা যদি তখন তো সারেন্ডার করা, মাথায় আসছে এবং আমাকে ডিকটেট করা হচ্ছে, আমাকে চালিত করা হচ্ছে যে আমি কোন রাস্তায় হাঁটবো, তখন আর আমি এইটাই নেই। তো তোমার সব সুরই কি এভাবে আসে না কিছু স্ট্রাকচারড ওয়েতেও হয়? প্রচুর। দেখো, এটা রোজকার যখন কাজ হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, পেশা হয়ে যায়, তখন তোমাকে একটা মেকানিক্যাল পারফেকশনের দিকেও লক্ষ্য রাখতে হবে, যে আজকে আমি সন্ধ্যেবেলা আমাকে এই গানটা সুর করতে হবে, বসতেই হবে। এবার কি হয়, সেটা রেগুলার প্র্যাকটিস করতে করতে, বহু বছর ধরে কাজ করতে করতে একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়, হ্যাবিটে হয়ে এসে যায়। কিছু পকেট আছে, সেই পকেট গুলোতে এক একটা করে নক করতে করতে এইটা হবে আর কি, সেটা একটা হয়। কিন্তু খুব স্বাভাবিকভাবে যে গান বাজনা আসে, সেইটা যে সব সময় হয় সেটা নয়, সেটা খুব রিয়েলি হয়। একটা সময়ের পরে না আমরা খুব পেশাদারি জীবনে সেই ভালোবাসাটাকে হারিয়ে ফেলি, তখন আমাদের মনে হয় করতে হয় তাই করছি। সেই সময়টা সবার জীবনেই আসে, যখন কাজ বেড়ে যায় তখন বেশি আসে, ইচ্ছের বিরুদ্ধে অনেক কিছু করতে হয়, এবং ইচ্ছের বিরুদ্ধে করা তখন নাম যশ ইত্যাদি এইগুলো প্রায়োরিটি লিস্টে আসে। হঠাৎ করে কিছু বছর পর মনে হলো যে আচ্ছা, আমি তো গান বাজনাটা আনন্দ করে করার জন্য এসেছিলাম, আমি তো এইটা করার জন্য আসিনি, এই সমীকরণটা ভেবে চলবো বলে আসিনি, এই অঙ্ক কষবো বলে আসিনি, এইভাবে পাবলিক রিলেশন করবো, এর সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, এর সাথে খারাপ রাখতে হবে, কারোর কাজ ভালো লাগলে নিঃস্বার্থভাবে তাকে বলা, এই অভ্যেসগুলো বন্ধ করে, এইসব করার জন্য তো আমি আসিনি। অনেকে বলে না যে ভালো শিল্পী হতে গেলে ভালো মানুষ হতে হয়, ডু ইউ সাপোর্ট দ্যাট অর নট? দেখো, ভালো মানুষ কথাটা খুব আপেক্ষিক। আমি যেমন বলি, খুব ভালো মানুষ সাথে পাঁচে থাকে না, যে সাথে পাঁচে থাকে না, গা বাঁচিয়ে থাকে, সে কোনোদিন ভালো মানুষ হতেই পারে না। ভালো মানুষকে তার হয়তো মুখে সে অনেক কিছু বলছে, সেটা হয়তো শুনতে ইনিশিয়ালি খারাপ লাগে, কিন্তু সে তোমার ভালোর জন্য বলছে। বিশেষ করে আমাদের মধ্যবিত্ত বাঙালিদের কাছে ভালো মানুষ কথাটা খুব ঠিকঠাক মানে নিয়ে আমাদের কাছে আসেনি, বিশেষ করে আমাদের জেনারেশন। এটা শোনা কথা, আমার কোনো ইয়ে থেকে পড়া না। হেমন্ত মুখোপাধ্যায় বলেছিলেন নাকি, উনি বলেছেন এটা মিথ, ভালো মানুষ আর ভালো শিল্পী, এটা মিথ। কিছু কিছু সময় মনে হয় যে হ্যাঁ, ওই যেটা নিয়ে কথা হচ্ছিল, যে যত আমি ভেতর থেকে সরল থাকবো, তত বেশি আপার হায়ার কনসিয়াসনেসের সাথে আমি কানেক্ট করতে পারবো। একটা শিশু মন থাকা তো দরকার, সেটা আমাদের আস্তে আস্তে মরে যায় আমরা যত বড় হই। আর একটা অনেস্টি দরকার। অনেস্টি মানে কিন্তু টাকা পয়সা ধার নিয়ে সময় মতো শোধ দেওয়া, সেই অনেস্টির কথা বলছি না, কাজটার প্রতি অনেস্টি। মানে আমি যেটা করছি, দেখো, আমি গান বাজনার ক্ষেত্রেই বলছি, যে খেলাধুলো করে সে সেই জায়গা থেকে বলবে, যে ছবি আঁকে সে সেই জায়গা থেকে বলবে, যে আমি এবং আমার শিল্পী সত্তা আর আমার আর্ট ফর্মটা, শিল্পটা, সেটা যখন ইউনাইটেড হয়ে যায় বা একটা আইডেন্টিটি হয়ে যায়, তখনই প্রকৃত শিল্পী সত্তাটা তার কাজের মধ্যে ধরা পড়ে, সেটা যখন রিফ্লেক্টেড হয়। এইটা হচ্ছে প্রথম অনেস্টি, যে আমি সেটাই দেখাচ্ছি, তো সেটাই করছি। তো আমি যদি কারোর মতো হতে চাই, বা কাউকে নকল করতে চাই, বা একটা প্রিটেনশন, বুঝতে পেরেছি, হ্যাঁ, প্রিটেন্ড করি যদি, এইটা হচ্ছে প্রথম হবে না আর কি, এটা চলবে না, তুমি ধরা পড়বেই। তাহলে আজ নক কাল, কাল নক পরশু ধরা পড়বে। শিল্পী হতে গেলে ভালো মানুষ, একটা শিল্পীর মন দরকার। সেটা ভালো কি খারাপ আমি জানি না, কিন্তু একটা শিল্পীর আলাদা মনে হয়। শিল্পীর না অনেক দৈনন্দিন অনেক সংকীর্ণতা থাকে,
সেগুলোর মধ্যে শিল্পী ঢুকলে শিল্পী মরেছে। বাড়ি থেকে কোনো টেনশন ছিল না? নর্মালি কি হয়, আয়ুব বাচ্চুর কোনো একটা বক্তব্য শুনেছিলাম, ছেলেকে কোনোদিনও বলবো না যে মিউজিশিয়ান হতে। না, আমার বাবা যেমন সরকারি চাকরি করে গান বাজনা করেছেন। তোমার বাবাও তো ধরো মিউজিশিয়ান, কম্পোজার, উনি কম্পোজ করেন। আচ্ছা আচ্ছা, তো সেটা খানিকটা তো হেল্প করেছে তোমার। খানিকটা মানে বিরাট। আমি বলছি তো যে গান বাজনার বাড়িতে জন্মানো একটা আশীর্বাদ। আচ্ছা, কারণ তুমি অনেকটা এগিয়ে থেকে শুরু করতে পারো, প্লাস তোমার ভেতরে সেই জিনিসটা নিয়ে তুমি জন্মাচ্ছ। এইটা তোমাকে কোনোদিনও বলেনি গান বাজনা করো, আর কি করো? সেটা তো লোকে অনেকদিন অব্দি বলেছে। লোপাকে আমাকে একসাথে জিজ্ঞেস করেছে, বঙ্গ সম্মেলনে গেছি আমেরিকাতে, সেখানে এক ভদ্রমহিলা, আপনারা দুজনেই গান বাজনা করেন, আর কি করেন? আর কিছু করি না, গান বাজনাই করি। তখন বলছেন, আপনাদের চলে কি করে? এইটা ধারণা, ইনফ্যাক্ট আমার মনে হয় এটা আস্তে আস্তে খানিকটা হলেও কাটছে, কারণ গান বাজনা আমাদের সম্বন্ধ করে বিয়ে হয় না গো, তুমি খবর নাও। যারা গান বাজনা করে মানে 95% এর ক্ষেত্রে পার্সোনাল যোগাযোগ থেকে বিয়ে হয়। এটা কেন হয়? এই যে আমি কেন বললাম, অনেকে আবার প্রফেশনটাকে বুঝতেও পারে না। মানে ধরো রাত্রি করে আমি ফিরছি, তার কারণ আমার একটা স্টেজ প্রোগ্রাম শেষ হতে হতে ধরো 10টা 11টাও বেজে যাচ্ছে। এই জিনিসটা সব জায়গায় বুঝতেও পারে না যে কেন হচ্ছে। তোমার কি মনে হয় যে তুমি যেমন লোপাদিকে বিয়ে করেছো, অ্যাটলিস্ট সেম প্রফেশনের থাকলে কি ভালো হয়? ঢেকুরটা নিয়ে নাও না, কোনো অসুবিধা নেই। জয়দার ঢেকুর বলে আমরা আলাদা একটা ইয়ে করবো। হ্যাঁ, এটাতে অনেক সুবিধা আছে, অনেক সুবিধা। লোপার সাথে আমার গান বাজনার সম্পর্ক শুরু হয়েছিল 96 সালে। তারপরে আমরা সম্পর্কে যুক্ত হই এটা 97 সাল থেকে। তার 4 বছর পরে বিয়ে করি। অনেকদিন হয়ে গেল। কত বছর? 20 বছরের উপরই তো হলো। 25 বছর প্রায়। মানে পরিচয়, প্রেম, পরিণয় সবকিছু মিলিয়ে আর কি। তা এটার একটা বিরাট অ্যাডভান্টেজ আছে, সেটার কথা খুব কম বলা হয়, বা বলার সপক্ষে হয়তো যুক্তি তৈরি। দুজন একসঙ্গে কি গান বাজনা করো? মানে সেরকম এখন সময় পাও? হ্যাঁ, এখন মাঝখানে অনেকদিন হয়নি, কারণ লোপার সাথে আমি রেগুলার স্টেজে গিটার বাজাতাম। সেই তোমরা বালুরঘাটে গেছিলে, তখন বালুরঘাট হাই স্কুলের বোধহয় 100 বছর, তখন অনেক ছোট, ঠিক আছে? তো দেখতে গেছিলাম, তুমি মানে আমার মনে আছে খুব এনজয় করেছিলাম, ভীষণ এনজয় করেছিলাম। প্রচুর অনুষ্ঠান হতো। ওই মোটামুটি একটা সময় অবধি লোপার সাথে রেগুলার বাজিয়েছি। তখন যে কত অনুষ্ঠান করেছি কোনো হিসেব ছিল না। আর আমাদের মধ্যে একটা কন্ডিশন ছিল, আমরা যে স্বামী স্ত্রী সেটা স্টেজে আমরা প্রকাশ করতাম না। তো এরকমও হয়েছে, কোনো কলেজে গেছি, কোনো মেয়েদের কলেজে গেছি, সেখানে নামার পরে মেয়েরা আমার ঘিরে ধরেছে, নিয়েছে, আমাকে প্রপোজ করেছে। ফোন নাম্বারটা বলছি, 9টা ডিজিট অব্দি সাহস ছিল, 10 নম্বরটা ভুল বলে ফেললাম। এবার লোপা কি চোট পাট, তুমি 10 নম্বরে এত সাহস নেই একটু? ও লোপা দিয়ে এটা বলতো, মানে উল্টোটা বলতো কি? ওই শেষটা ভুল একটা বেরিয়ে গেছিল। এরকম অনেকবার হয়েছে আর কি। সেই সবগুলো খুব মজার জিনিস। আমরা কোনোদিন আমাদের সম্পর্কটাকে আমাদের গান বাজনার আগে এনে দাঁড় করাই। আমরা স্বামী স্ত্রী বলে আমাদের এইগুলো করতে হবে। লোপাকে জীবনে সব গান আমার সুরে গাইতে হবে, আমার সুর করা সমস্ত গান সেটা লোপা গাইবে, লোপার একটা না একটা গান রাখতেই হবে। বরঞ্চ উল্টোটা, লোপা আমার নামটা কোথাও আলাদা করে বলতো না, যেখানে উঠতো সেখানে বলতো ঠিক আছে জয় করলে ঠিক আছে। আমিও সেই জিনিসটা মেনটেন করি আজকের দিন পর্যন্ত, যে এই গানটা লোপা গাইবে সেটা অনেক সময় আমি বলিও না, অতি সচেতন হয়। সেটাতে অবশ্যই একটু ক্ষতিই হয়েছে। অনেকে পরে বলেছে তুমি কি গো, এটা লোপাদি গাইলে সব থেকে ভালো, তুমি নামটা অ্যাভয়েড করছো কেন? ভাবছো বোধহয় আমার সাথে সম্পর্ক ঠিক নেই। আমি যেতে বলছি না যে সেটা একটা মানে বরং স্বামী স্ত্রী না হলে বরং ইজিলি তুমি অনেক বেশি। এখন মনে হয় যে এগুলো ভেবে সময় নষ্ট হয়েছে। যাই হোক, যা কাজ করেছি সেটা একসাথে আমরা এনজয় করে করেছি। ঝগড়াঝাটিও প্রচুর হয়েছে, সেটা এখন কমে এসেছে, কারণ আমরা বুঝতে পেরেছি যে আর কোথাও যাওয়ার জায়গা না, আর ঝগড়া করেও লাভ নেই, হ্যাঁ আর কোথাও যাওয়ারও জায়গা নেই। কিন্তু এই যেটা মোট কথা, যে ফ্যামিলিতে গান বাজনা থাকলে একটা বিশাল সুবিধা আছে, যে সবাই সবাইকে জেনে আসছে এবং এই পেশাটা কেমন। আমি সেটা ছোটবেলা থেকেও যেমন দেখে বড় হয়েছি, লোপাও সেই জায়গাটা থেকে বড় হয়েছে, এবং আমাদের জীবনযাপনের ক্ষেত্রে সেটা আমাদের হেল্প করেছে। যে একদিন রাত হচ্ছে বলে কেন রাত হচ্ছে, বা সকালে কেন দেরি করে উঠছো, এই প্রশ্নগুলো আমাদের কোনোদিন হয়নি। বাজারটা করা বাকি থেকে গেলে এই জিনিসটা আনতে হবে। লোপা অনেক কাজ করে আছে, মানে এটা বলা উচিত আর কি, কারণ তো এই ভিডিওটা যদি বাই চান্স দেখে
তোমার ক্যারিয়ার শুরু করেছিলে মিউজিশিয়ান হিসেবে, অসাধারণ গিটারটা বাজাও, কিন্তু আমি বলছি সুরকার হিসেবে জার্নি কিভাবে শুরু করলে? বাড়িতে যেহেতু গান বাজনা হচ্ছে, বাবা গাইছেন, আমার দাদাও খুব ভালো গান গাই, আমাদের বাড়িতে কেউ এলে আমাকে সবসময় গান গাইতে বলা হতো এবং সেটা আমার কাছে একটা আতঙ্ক ছিল। মানে এখনো গান গাইতে ভালো লাগে না, গান গাইতে গেলে ভয় লাগে। আচ্ছা, তা আমি তখন একটা পালানোর রাস্তা খুঁজতাম। আচ্ছা, এমনি সত্যি সত্যি পালিয়ে যেতাম, আমাকে নানা জায়গা থেকে খুঁজে খুঁজে বার করা হতো, খাটের তলা থেকে, টেবিলের তলা থেকে, সিঁড়ির তলা, এইসব ছিল আমার। তারপরেও গাইতে হতো, সে উপরের দিকে গলা উঠতো না, অমুক তমুক এইসব গলা যাবে তো, অমুক যাবে তো, এইসব অনেক কিছু সমস্যা ছিল। কিন্তু আমার মনে হয়েছিল যে এমন একটা কিছু করবো, গান বাজনাটাও করা যাবে, কিন্তু বেশি ফোরফ্রন্টে থাকতে হবে না, মোস্ট ইম্পর্টেন্টলি আমাকে গান গাইতে হবে না। সেই জায়গা থেকে আমার কিন্তু ইনস্ট্রুমেন্টের দিকে ন্যাক এবং গিটারের দিকে ন্যাক। তো গিটার বহুদিন বাজানোর পরে তারপর আস্তে আস্তে মিউজিক অ্যারেঞ্জমেন্টের দিকে আসি। আর আমি যখন বাজাতাম স্টেজে, আমি না সবসময় নতুন কিছু ট্রাই করতাম, আমি কপি পার্ট কোনোদিন বাজাতে চাইনি। বুঝতে পেরেছি, হ্যাঁ, সবসময় একটা ক্রিয়েটিভ কিছু করবো, সেই জায়গা থেকেই এই মিউজিক অ্যারেঞ্জমেন্টের দিকে আসা। মিউজিক অ্যারেঞ্জমেন্ট আমি বহুদিন অবধি করেছি। ইনফ্যাক্ট মানে সুরকার হিসেবে প্রথম কাজ কোনটা তোমার? পাড়ার বন্ধুদের মধ্যে আমাদের 3 জন বন্ধুর একটা দল ছিল, হ্যাঁ, সেখানে একজন লিখতো, সে হিন্দি লিখতো, আচ্ছা, আর আরেকজন রিদম বাজাতো, মানে সেটা চেয়ার বাজাতো, যে লিখতো সেই গাইতো, আর যে রিদম সে ওটার সঙ্গে ছন্দ রাখতো। এবার সেইটা করতে করতে আমাদের বেশ গানের স্টক বাড়তে শুরু করে, কিন্তু সেখানে কি গাইবে কোনো ঠিক নেই। এদিকে বাইরে আমি অনুষ্ঠান করে বেড়াচ্ছি তখন, প্রথম সেটা তো ছোটবেলার কথা বলছো, একদম ছোট না, এটা আমি তখন বড়, মানে জাস্ট কলেজ থেকে বেরোনোর পরে। কিন্তু তখন সুরকার হিসেবে কিভাবে এগোতে হয় না, প্রফেশনালি মিউজিক তো তখন করছো না? প্রফেশনালি মিউজিক শুরু করেছি, মানে আমি প্রফেশনালি গিটার বাজাতে শুরু করি আমার গ্র্যাজুয়েশনের পরে। প্রথম থেকেই লোপাদির ওখানেই বাজাতেন? না, বাবার সাথে আগে তো ঘরোয়া অনুষ্ঠানগুলো বাকি, খুব 93 সালের পর থেকে, 93 সালে আমার অনার্স গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়, তারপর আমাকে বাড়ি থেকে ছাড়াও হয়। তার আগে মা বলতো যে পড়াশোনা একটা জায়গায় অবধি কমপ্লিট করবে, গ্র্যাজুয়েট হয়ে তারপরে বাইরে যাবে অনুষ্ঠান করতে। তোমার কি মনে হয় এই যে একটা স্তর অবধি শিক্ষাটা গান বাজনার ক্ষেত্রে হেল্প করে? খুব 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 মানে আমরা তো পড়াশোনার মাধ্যমে পৃথিবীটাকেই জানছি, মিউজিকটাও তো ভীষণ বিজ্ঞান একটা, সাউন্ড, একদমই তাই। এবার সেটার ক্ষেত্রে অঙ্ক, সেটার ক্ষেত্রেও কিন্তু খুব জরুরি সেটা। ওই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তারপর মা আমাকে বাইরে ছেড়েছিল, তখন আমি বাজাতে শুরু করলাম নানা জায়গায়। তখন আমি বাজাতাম পল্লব কীর্তনিয়ার সাথে, পল্লবদা খুব, ওনার সাথে প্রথম বাইরে বাইরে অনুষ্ঠান করতে। তারপর আমার সুযোগ এসে যায় আরতি মুখোপাধ্যায়ের সঙ্গে সঙ্গত করা। আচ্ছা, সেটা একটা 3-4 বছরের স্প্যানে আমার প্রথম বিদেশ সফর ওনার সাথে। সেটা 96 সালে বঙ্গ সম্মেলন, এবং তার সাথে সাথে ক্যানাডাতেও গেছিলাম, অনেকগুলো অনুষ্ঠান ছিল, 2 মাসের ট্যুর ছিল। আচ্ছা, তো ওনার সাথে বাজাতে গিয়ে আমি দেখলাম যে আসলে গান বাজনাটা কি কত বৈচিত্র্যপূর্ণ হতে পারে, এবং একটা কত বড় আর্টিস্ট উনি, যে 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে গান করে যাচ্ছেন, তারপরেও অনুরোধের গান কমপ্লিট করতে পারছেন না। সব গান আমি জানি, সব গান সবাই গাইছে, আমি এখনকার 1-2খানা গান হিট হলে সেভাবে যে বিরাট কিছু করে ফেলেছি, কিন্তু ওই সময় এক একজন আর্টিস্টের কত অসংখ্য গান হিট ছিল, মানে এবং সুপার হিট ছিল, সেগুলো এখনকার দিনেও সমান জনপ্রিয়, কিন্তু তাদের মধ্যে সেটার কোনো প্রকাশই ছিল না। রাইট রাইট। তারপর ওরকম করতে করতে লোপার সাথে বাজাতে শুরু করি ওই 96 এর এন্ড থেকে। তারপর লোপার সাথে ভাব ভালোবাসা হয়, তখনও আমি ওই শখে তখন বন্ধুদের সাথে গান বাজনা করতাম, আর কি সুর করতাম, সেগুলো হিন্দি গান, সেগুলো নিয়ে স্বপ্ন দেখতাম, সেগুলো নিয়ে বম্বে যাব। তুমি অসাধারণ একজন সুরকার এবং অসাধারণ মিউজিশিয়ান, মানে অসাধারণ গিটারটা বাজাও, তুমি বম্বে কেন গেলে না? ওই প্রথম উত্তর আগেই দিয়ে দিয়েছে, অলস, 1 নম্বর, ওখানে গিয়ে প্রচুর খাটাখাটি করতে হবে। আর সেকেন্ডলি, সেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমার বাংলা নিয়ে কাজ করতে, বাংলা ভাষা নিয়ে কাজ করতে নিজেকে কোনো সময় অসম্পূর্ণ বলে মনে হয় না। ধরো এখন তুমি যে পারিশ্রমিকটা পাও, ইজ দ্যাট ওকে? মানে হ্যাঁ, আমি সেই জন্যই বলছি, প্রতি মাসে চিন্তায় কাটাতে হয়, কিন্তু জমানোর যে সময় ছিল কিচ্ছু জমাইনি, এখনো যে খুব বেশি জমাতে পারি সেটা নয়, মনে হয়। কিন্তু আর্টিস্টদের একটা সেভিংস তো দরকার না? প্রচন্ড দরকার, কারণ আগেকার প্রজন্মের, মানে আমরা যে প্রজন্মের গান বাজনার সময় বড় হয়েছি, তারা প্রচন্ড সাফার করেছে। এখন আমরা অনেক ভেবে চিন্তে চলি, কিন্তু ওনারা কিন্তু শিল্পীদের যে দরাজ মনে হয় সেই দরাজ ভাবেই থেকেছেন।
সেই প্রসঙ্গেই বলি, তোমার তখন মনে হয় না যে না আজকে যদি আমি মুম্বাইয়ে যেতাম একটু আলসেমিটা কাটিয়ে, তাহলে গিয়ে আজকে ওই জায়গাটা ফিনান্সের দিকটা খানিকটা বেটার হতো ডেফিনেটলি? না সেটা তো হয়তো হতো, আবার ওখানে গিয়ে যে ক্লিক করতে পারতাম সেটারও তো কোনো সিওরিটি নেই, কারণ মুম্বাই সবসময় কিন্তু ন্যাশনাল ট্যালেন্টদের নিয়ে কাজ করে। তো এইটা আমার মনে হয়। আরেকটা হচ্ছে যে এখানকার শ্রোতারা আমাকে কিন্তু যথেষ্ট ভালোবেসেছেন, আমার কাজকে ভালোবেসেছেন, কিছুটা হলেও একটা রেসপেক্ট আর্ন করেছি, সেটা আমার মনে হয় এখন এসে এতদিন কাজ করার পরে। ধরো সুরকার হিসেবে 26 বছর হলো আমার কাজ করে। হ্যাঁ, তবে সর্বভারতীয় ক্ষেত্রে আমি এটা বলবো যে কোনো কাজ করার সুযোগ এলে সেই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য আমি সবসময় প্রস্তুত। আমি একবার ঠিক করেছিলাম যাব, ফ্র্যাঙ্কলি স্পিকিং, শিফট করে যাব। সেটার একটা কারণ আছে। আচ্ছা, 2007-08 এই সময়কার কথা হবে। মৌলিক বাংলা গান কম্পোজ করার 12 বছর পরে প্রথম সিনেমার কাজ পেয়েছিলাম। সেটা কোন সিনেমা? যদি একদিন বলে একটা ছবি হয়েছিল, আচ্ছা, রিঙ্গোর ডিরেকশন ছিল। সেটাতে শ্রেয়া অনেকগুলো গান গেয়েছিল, অনিন্দ, উপল, অনিন্দ আর চন্দ্রিল গান লিখেছিল। তারপর অনিন্দ, উপল, ভূমির সমুদা, দিব্যেন্দু এরা সব গান গেয়েছিল, জয়তী গেয়েছিল। তা ওটা খুব হই হই করে কাজ হয়েছিল। সেটা 2010-এ, কিন্তু এই 2007-08 এই সময়টা আমি তখন আমার খুব মনে হতো যে সিনেমাতে কাজ পেতে গেলে কি তার অন্য কোনো স্বরলিপি আছে? হ্যাঁ, মানে সারেগামাগুলো কি আলাদা? এই কাজটা পেলে কিভাবে, মানে তুমি কি সেটা আমার না সেটা অ্যাপ্রোচ করিনি আমি আজ অব্দি কাউকে। ওটা আমার অক্ষমতা আর কি, মানে পারি না বলতে, সেটা আমার আসে না, স্বভাব বিরুদ্ধ। আমি খারাপ ভালো বলছি না, কিন্তু আমাদের এক বন্ধু আছে শুভজিৎ তখন HMV-তে ছিল, মানে সারেগামাতে ছিল। ও সারেগামা থেকে ছেড়ে ওরায়ন এন্টারটেনমেন্ট বলে একটা কোম্পানিতে জয়েন করে, সেখানে ডক্টর পূর্ণেন্দু রায় এবং ও মিলে অ্যালবাম বার করেছে, প্লাস কয়েকটা সিনেমা ওরা প্রডিউস করেছে। ওই ওরায়ন এন্টারটেনমেন্টের প্রথম প্রোডাকশন হচ্ছে এই সিনেমাটা। তারপর কি একটু মানে সহজ হলো? মানে সহজ হলো, কিন্তু তার আগে অবধি না আমি এত কনফিউশনে ভুগতাম যে আমাকে ডাকে না কেন সিনেমার কাজে, এত গান হয় সিনেমা, এত সিনেমা হয়। ওই সময়টা আমি ঠিক করেছিলাম যে আমি এখানে থাকবো না, আমাকে যদি এই জগৎটাতে ঢুকতে হয় আমি কেন বাংলাতে করবো, আমি তাহলে বম্বেতে যাবো। তখন আমার অনেক মিউজিশিয়ান বন্ধু, ইনস্ট্রুমেন্টালিস্ট বন্ধু, তারা ওখানে শিফট করে যায়। আমি তখন ঠিক করেছিলাম আমিও ওদের সাথে শেয়ার করে থাকবো, ইত্যাদি করবো। কিন্তু অদ্ভুতভাবে এই কিছুদিনের মধ্যে এই সিনেমার কাজটা আসে, এবং তারপরে আমি পরপর আরো কয়েকটা ছবির কাজ পাই। তখন বুঝেছি এই প্রথম ওপেনিং হওয়াটা দরকার, সেটাই তোমার ফার্স্ট এপিসোডের মতো। সবকিছুর একটা সময় থাকে, সেটা পরে আন্দাজ করেছি আর কি। আর তারপরে রিয়েলিটি শোতে জাজ হিসেবে জয়েন করলাম, সবকিছু মিলিয়ে এত এনগেজমেন্ট বেড়ে গেল। এছাড়া বেসিক গানের তো একটা সারাক্ষণই ফ্লো থাকতো। তখন আমি দেখলাম যে আর যাওয়ার কোনো মানে নেই, এই ব্যস্ততাটা কাটিয়ে আর যেতে পারলাম না। যাওয়ার মানেই হয় না, কারণ একটা বড় জায়গার প্রজা হয়ে থাকার থেকে একটা ছোট জায়গার রাজা হয়ে থাকা অনেক ভালো। টাকাটাকে তুমি কিভাবে দেখো? মানে অনেকে মধ্যবিত্ত বাঙালিতে, মধ্যবিত্ত বাঙালি পরিবারে টাকাটাকে না 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 অত টাকা ভালো না। না টাকা খুব ভালো জিনিস, খুব স্বাস্থ্যকর জিনিস, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। ব্যাংক ব্যালেন্স এক এক সময় আমার কোনো কাজ না থাকলে দেখি যে কোন অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, তারপর মিউচুয়াল ফান্ডটা কতটা বাড়লো, সেগুলো দরকার হয়। এছাড়া সব থেকে বড় কথা একটা কমফোর্টেবল লাইফস্টাইল লিড করার জন্য, এবং সব থেকে বড় কথা নিজের স্বার্থে থাকার জন্য টাকা পয়সার দরকার আছে। ধর এই কোভিড এর সময় আমরা যে সময়টা কাটিয়েছি, ওই সময় যে আমরা দেখেছি যে আমাদের রোজকার জীবনযাপন করতে কত কম লাগে, কত কম জিনিসপত্র লাগে, কটা জামা কাপড় লাগে, কটা জুতো লাগে, হ্যাঁ কতটুকু খাবার লাগে, সেটা আমরা বুঝতে পেরেছিলাম সেদিন। তা অল্পে সন্তুষ্ট থাকা এবং জীবনযাপনটাকে বিশাল উঁচু জায়গায় না নিয়ে যাওয়া, সেইটা থাকলে অনেক ভালো থাকা যায়। কিছু প্রশ্ন আছে, এগুলো কি ছিল না এগুলো এক্সট্রা প্রশ্ন, ইয়ে করে দিই, আবার মিশিয়ে দিই। তুমি এখান থেকে 3টে প্রশ্ন নেবে এবং সেই প্রশ্নের উত্তর দেবে। আচ্ছা ঠিক আছে, লাল দিয়ে শুরু করি। ভয় লাগছে বাবা। ফেভারিট ট্রাভেল ডেস্টিনেশন কি এবং কেন? আমি গাড়োয়াল অঞ্চল খুব ভালোবাসি। আচ্ছা, ওই পাহাড়টা, হিমালয়ের ওই পাহাড়টা আমার সব থেকে বেশি টানে।
আগে 2019-এ লাস্ট গেছিলাম, কোভিডের আগের বছর, মদমহেশ্বর বলে একটা জায়গা আছে, ওখানে ট্রেক করতে গেছিলাম। তো এবছরে আবার দুটো জায়গায় ট্রেক করতে যাওয়ার কথা। একটা তুঙ্গনাথ আগে গেছি আমি, সেকেন্ড টাইম হবে। আর একটা কার্তিক স্বামীর মন্দির আছে, সেটা ওই আশেপাশেই আছে। কার্তিক স্বামীর মন্দির মানে একদম কার্তিকের মন্দির। আচ্ছা আচ্ছা আচ্ছা। কার্তিক পুজো হয়, কার্তিকের মন্দিরেই একটা দক্ষিণ ভারতে আছে, কিন্তু উত্তর ভারতে এই একটাই মন্দির, এবং সব থেকে উঁচু মন্দির এটা। আচ্ছা, 10,000 ফিটের উপরে। সেখান থেকে খুব ভালো ভিউ পাওয়া যায়, গাড়ওয়াল কুমায়ুন পুরো রেঞ্জ দেখা যায়। এবার নীল আচ্ছা, প্রশ্ন খুব একটা কঠিন নয়। ফেভারিট স্পোর্টস ম্যাচ মেমোরি? বাহ, আমার পছন্দ কাছাকাছি আসবে একটা ম্যাচ হচ্ছে ইন্ডিয়ার অস্ট্রেলিয়া, সেটি ইডেন গার্ডেন্সে 2001 সাল, 2001ই হবে। সৌরভ গাঙ্গুলি তখন ক্যাপ্টেন, ইন্ডিয়া ফলো অন করে, এবং লক্ষ্মণ আর রাহুল দ্রাবিড়ের অসাধারণ একটা পার্টনারশিপ হয়, এবং ইন্ডিয়া সেই ম্যাচটা জেতে। তা সেইটাতে ইন্ডিয়া এত খারাপ খেলছিল, থার্ড ডের পর থেকে যখন ফলো অন খেয়ে যায়, ফোর্থ ডেতে কোনো মাঠে লোক যায়নি, অল্প কয়েকটা হাতে গোনা লোক ছিল। আর আমার থার্ড ডে অবধি আমাদের বাইরে অনুষ্ঠান ছিল, আমার যে টিকিটটা ছিল সেটাতে ফোর্থ ডেতে আমি গেছি, সবাই হাসছে আমি যখন মাঠে ঢুকছি। সেই দিনকে ওই ঐতিহাসিক পার্টনারশিপটা হয় লক্ষ্মণ আর দ্রাবিড়ের, এবং ফিফথ ডেতে মাঠ ভর্তি হয়ে গেছিল। সৌরভের ক্যাপ্টেন্সিতে অস্ট্রেলিয়ার সেই বিজয় রথটা থামানো হয়, যেটা ওরা যে অপরাজিত ছিল, অপরাজেয় ছিল, সেইটা সৌরভ গাঙ্গুলি ক্যাপ্টেন্সিতে সেটা থামে। আচ্ছা, তোমার একটা অ্যাভারেজ দিনে সকাল থেকে রাত অবধি কি কি করো? এইটাও আমি খুব ভালো বলতে পারবো, এটা তো বোঝা যাবে আমি কি। একটা হচ্ছে তো 8:30 নাগাদ ঘুম থেকে উঠি রোজ, আগের দিন যদি রাত অবধি খেলা দেখা না থাকে তাহলে। হ্যাঁ, তারপরে এই 9টা নাগাদ লেকে যাই, লেকে চক্কর ফক্কর মেরে প্রাণায়াম এক্সারসাইজ করে রাধাবাবুর দোকানে চা খেতে আসা, বেশ সেখানে কিছুক্ষণ আড্ডা টাড্ডা মেরে 11:30 থেকে 11টার মধ্যে বাড়িতে ফেরা। বাড়িতে ফিরে ব্রেকফাস্ট হাতে নিয়ে খেতে খেতে যে ফোনগুলো করার সেগুলো সেরে নেওয়া, সেরে নিতে নিতে 12টা যখন বাজে তখন প্রায় 12টাই হয়ে যায়। তারপরে একটু রেয়াজ করতে বসা, এরকম করতে করতে স্নান করার সময় হয়ে যায়। স্নান খাওয়া দাওয়া করে, যার জন্যে আমি আমার সব থেকে পছন্দের কাজ দুপুরের ভাত ঘুমানো। ওই যে ঘুমাবো এইটা ভাবলেই আমি রিল্যাক্স করবো, আমি এই 3:30 থেকে 4:30 অব্দি ঘুমাবো, এইটা ভেবে আমি 2:30 থেকে রিল্যাক্সড। ওই ঘুম হলো, ঘুম থেকে উঠে তারপরে চা খেয়ে আমার স্টুডিওর বাড়িতে যাই। তারপর স্টুডিওতে গিয়ে কম্পোজিশনের কাজ বা যে সমস্ত কাজ বাইরে প্রোগ্রামিং করতে দেওয়া আছে সেইগুলো নিয়ে বসা, কিছু স্ক্র্যাচ বানানো, গাইড বানানো, কিছু গিটার বাজানোর থাকলে সেইগুলো। 11টা অব্দি থাকি ওখানে, 11টার পরে বেরিয়ে ওই রাস্তা থেকে মানে ওই স্টুডিও থেকে বাড়িতে ফেরা 5 মিনিট 5-7 মিনিট লাগে। মাকে ফোনটা করে নিই ওই সময়, সারাদিন কি কি হলো সব বলে দিই, বলে তারপর বাড়িতে ঢুকে লোপার সাথে একটু গল্প করতে হয়, সারাদিন কি হলো। ও তো একদিকে চড়ে বেড়াচ্ছে, আমি একদিকে চড়ে বেড়াচ্ছি, সেই সব করে টোরে তারপরে খেয়ে দিয়ে ঘুম। এই জীবনটা আমার সব থেকে প্রিয় জীবন। আচ্ছা, যেরকমই থাকুক এই জীবনটা তোমার চলে মোটামুটি, নড়চড় সেরকম হয় না। তোমার কি কখনো মনে হয়েছে তোমাকে কোনো কাজ থেকে পলিটিক্স করে বাদ দিয়ে দেওয়া হয়েছে? নাম নিতে হবে না, হয়েছে, কিন্তু আমি সেটা নিয়ে ভাবিনি। আমি ভেবেছি যে এই কাজটা আমার জন্য ছিল না, কিন্তু সেটার পেছনে কোনো পলিটিক্স আছে নাকি সেইটা আমি ভেবে সময় নষ্ট করিনি। যে ওভারঅল বাংলার পলিটিক্স নিয়ে তোমার কি মতামত? কোনো মতামতই নেই। আমি একটা কথা বলি তোমাকে, আমি ভীষণভাবে ইন্ডিভিজুয়ালিটিতে বিশ্বাস করি এখনকার সময়ে দাঁড়িয়ে। আমি যদি আমার সমাজের জন্য কিছু করতে চাই, হ্যাঁ, আমি যদি আমার আশেপাশের লোককে ভালো রাখতে চাই, আমি কেন একটা রাজনৈতিক দলের ছাতার তলায় গিয়ে সেটা করবো? আগে আমি ইন্ডিভিজুয়ালি সেটা করি, সেটা অনেক বেশি এফেক্টিভ। তোমার কি মনে হয় না আগে প্রতিবাদের গান অনেক বেশি হতো, এখন কি প্রতিবাদের গান সেটা হতো, কিন্তু সেটা হয়তো শুধু গান হিসেবেই থেকে গেছে।
গান কি পারে না প্রতিবাদ বা ইয়ের হাতিয়ার হতে? হ্যাঁ, সেগুলো আছে, সেগুলো হয়তো একটা সময় হয়েছে, কিন্তু এখনকার সময় এগুলোর কোনো মূল্য আছে বলে মনে হয় না। বিচ্ছিরি ভাবেই বলছি, খারাপ ভাবেই বলছি, যে গান বাজনা, শিল্প সাহিত্য এগুলো সমস্ত এন্টারটেনমেন্টের জোনেই পড়ে। পলিটিক্যাল গান কি কোনোদিনও বানিয়েছো বা কিছু করেছো এরকম কাজ? না, পলিটিক্যাল গান বানাই। যদি সুযোগ আসে, ধরো কোনো সুযোগ এলো, রুলিং পার্টিও হতে পারে, অপোজিট পার্টিও হতে পারে, তুমি কি সেটা সানন্দে গ্রহণ করবে নাকি ভাববে দুবার? আমি না বলবো। না বলবো। রুলিং পার্টি যদি বলে, ধরো যে কোনো রুলিং পার্টি, নাই বলবো। নাটা তো নাই। বেশ বেশ বেশ। সোশ্যাল মিডিয়ার প্রভাব তোমার জীবনে কতটা? মানে তোমার কি মনে হয় যে আগে যেরকম ধরো বিভিন্ন মিউজিক লেভেল ছিল, মানে এখন সেই জায়গায় দাঁড়িয়ে যে কেউ পারলেই আর কি আজকে মানে মানুষের সাথে কানেক্ট হতে পারছে, তো সোশ্যাল মিডিয়া আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিটাকে কতটা চেঞ্জ করেছে? আমাদের জীবনটাই পাল্টে দিয়েছে। গান বাজনা তো তার একটা সামান্য অংশ। তুমি যেটা এই কাজটা করছো, এই যে ইন্ডিপেন্ডেন্ট কাজ করার একটা জায়গা, এবং একটা গান করছো বা যাই করছো, সেটা একটা ক্লিকে সারা পৃথিবী দেখতে পাচ্ছে, এটা ভাবাই যেত না। কিছুদিন আগে পর্যন্ত আমরা ভাবতে পারতাম না। ফলে সবার নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করে, ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, কারোর উপর নির্ভর না করে অনেক ভালো কাজ করার সুযোগ এটাতে আছে। আর খারাপ দিকটা তো তুমিও জানো, আমিও জানি, যে এইটা একটা ওই স্বল্পস্থায়ী খ্যাতি, এবং সেটার জন্য রুচি নামাতে নামাতে এমন একটা জায়গায় চলে যায়, নিম্ন রুচির জিনিস চারদিকে ঘুরে বেড়ায়। তুমি যে কোনো ইয়েতে মাধ্যমে ঢুকলেই সেই জিনিসটাই তোমার কাছে সাজেশন হিসেবে আসে। এটা থেকে সাবধান না হলে, বিশেষ করে যারা ক্রিয়েটিভ লোকজন, তাদের খুব মুশকিল। ধরো একটা নতুন ছেলে বা একটা নতুন মেয়ে যে কিনা ইন্ডাস্ট্রিতে একটা জায়গা করার চেষ্টা করছে, সেটা কম্পোজার হিসেবেই হোক বা মিউজিশিয়ান হিসেবেই হোক, তাকে যদি তুমি গাইড করো এই পডকাস্টের থ্রুতে, কিভাবে তুমি কি ক্যারিয়ার টিপস দিতে পারো? দেখো, এখন গান বাজনা করে টিকে থাকাটা খুব কঠিন হয়ে গেছে। মৌলিক গানের ক্ষেত্রে আমি ধরো 98 সালে গান শুরু করেছি। আমি 2010 অবধি একটা খুব ভালো সময় পেয়েছি, যে সময়টা মানুষ মৌলিক গান শুনতো, রেগুলার ক্যাসেট কিনেছে, সিডি কিনেছে, এফএম গুলোতে বাংলা মৌলিক গান নিয়মিত ভাবে বাজতো। আমার সুরের কত গান যে বেজেছে, আমারই এক এক সময় বিরক্তি লাগতো, কিন্তু এটা তোমরা পাওনি। মানে এটার জন্য আমার খুব খারাপ লাগে। ফলে কেউ যখন আমাকে জিজ্ঞেস করতে আসে এটা, বা আমি যখন কাউকে টিপস দেব, তখন এইটা ভাবা উচিত যে এই সুবিধাটা তোমরা পাচ্ছ না। তাও যদি ধরো কেউ এলো, মানে ধরো সে ভীষণ প্যাশনেট, কিভাবে সে এগোতে পারে? প্রথম হচ্ছে ভালো গুরুর কাছে শিখতে হবে, রেয়াজ সাধনা করতে হবে, আর খুব লং টার্ম গোল রাখতে হবে। সাফল্য জিনিসটা মানে ভাইরাল হওয়া নয়, হিট আর ভাইরালের মধ্যে পার্থক্য আছে। ভাইরাল তো জ্বরের মতো টুক করে হয়ে আবার নেমেও যায়, কিন্তু হিট কিন্তু এই দুটো শব্দকে গুলিয়ে ফেললে হবে না। নিজের ওপরে কনফিডেন্স রাখতে হবে, নিজের আর্ট ফর্মটার উপর নিজের ক্ষমতা। কি ওয়ে আউট আছে, মানে কাউকে অ্যাপ্রোচ করা থেকে শুরু করে কোনো লবি? সুযোগ পাওয়াটা না খুব আপেক্ষিক বিষয়। মানে সুযোগ পাওয়াটা কার ক্ষেত্রে কিভাবে সুযোগ আসবে কেউ জানে না, সেটা বলা খুব মুশকিল। তাহলে আমাকে হাত দেখতে বসতে হবে, অ্যাস্ট্রোলজি শিখতে হবে, যে কার কোথায় গিয়ে বলতে হবে, কি বলতে হবে। কিন্তু আমি বলবো রেডি থাকো, যখন সুযোগ আসবে তখন আর সময় থাকবে, সুযোগটা সদ্ব্যবহার করতে পারো। অনেকে তো শখে গান বাজনা করেন, মানে অনেকে হয়তো প্রডিউসও করতে চান। একটা ওভারঅল এই মিউজিক ইন্ডাস্ট্রিতে ডেফিনেটলি বম্বে হলে সেটা খরচ আরো বেড়ে যায়, মোটামুটি কিরকম কি খরচ পড়ে? দেখো, এইটাও খরচটাও না এক একটা ক্ষেত্রে এক এক রকম, কিন্তু আমার মনে হয় একটা উন্নত মানের কাজ করতে গেলে সবসময় একটা ভালো স্টুডিও, তার সাথে ভালো মাইক্রোফোন, ভালো শব্দযন্ত্রী, ভালো মিউজিশিয়ানস, পুরোটাই আমি একা করলাম, একাই প্রোগ্রামিং করলাম, গান লিখলাম, গান সুর করলাম, গান রেকর্ড করলাম, গান মিক্স করলাম, এই ট্যালেন্টটা সবার থাকে না, এটা একটু স্বীকার করতে হবে। পয়সা বাঁচানোর জন্য আমি কোয়ালিটি কম্প্রোমাইজ করলাম, হয়তো গানটা অন্য কোথাও গাইলে গিয়ে ভালো হতো, বা অন্য কেউ মিক্স করলে ভালো হতো, বা অন্য কেউ প্রোগ্রামিং করলে ভালো হতো, অন্য কিছু আইডিয়া আসতে পারতো। এই জায়গাগুলো ওপেন রাখা উচিত। এটা প্রশ্ন কেন আমার আরো বেশি, যে আমিও জানতাম, আমি মিক্স মাস্টারিং বা গান গাওয়ার পর যে সেটা মিক্স মাস্টারিং হয় বা অ্যারেঞ্জমেন্ট করতে হয়, এগুলো কোনো ধারণা ছিল না। যখন আমি সারেগামাপা থেকে বেরোই,
তো আমাকে খুব খুঁজতে হয়েছে যে কোথায় গেলে সঠিক অ্যারেঞ্জমেন্ট হবে, বা আমার কোনো আইডিয়া ছিল না। তো স্বাভাবিকভাবে খরচও কত হতে পারে আমি জানতাম না। আমার অসময়ে বৃষ্টি যেখানে আমি অ্যারেঞ্জ করিয়েছিলাম, একটা ভালো টাকা খরচ হয়েছিল, ভালো মানে একজনের কাছ থেকে করিয়েছিলাম, কিন্তু দেখলাম আমার ভালো লাগলো না। এবার আমি ভাবলাম কি আমি তাহলে গানটাকে রিলিজ করব কি করবো না, তাহলে না, গানটা আমার প্রথম কম্পোজিশন, এটাকে এভাবে তো এমনি যেমন তেমন করে ছাড়তে পারি না। তারপর আবার অ্যারেঞ্জমেন্ট করলাম, সেটাতে তার অর্ধেক খরচ হলো, কিন্তু তার দ্বিগুণ বা তিনগুণ ভালো হলো। কিছু ক্ষেত্রে আমি এটা আমার মনে হয় যে কিছু ক্ষেত্রে আবার সবসময় যে বেশি খরচ হলেই যে বেশি ভালো হচ্ছে সেটাও না, মানে ঠিক লোককে পিক করা এটা খুব জরুরি। হ্যাঁ, সেটা বলা উচিত ছিল, সেটা তুমি একদম ঠিক বলেছো। মানে সেই কারণেই বলতে চাইছি, যেটা আমি নিজে ফেস করেছি। আজকে ধরো কেউ সত্যিকারেরই ভালো একটা হয়তো ভালো সুর করেছে বা ভালো লিখেছে, সে ভালো যে একটা জায়গায় ইয়ে করতে চায়, তো মোটামুটি একটা আইডিয়া পেলে লোকজনেরও সুবিধা হয়। তুমি কি সেই জায়গায় কিছু হেল্প করতে পারো? একদম জুনিয়রদের ক্ষেত্রে অ্যাটলিস্ট আমি বলবো যে 50 থেকে 75,000 টাকা একটা গানের অডিও প্রোডাকশনে অন্তত লাগে। বেশ, আমরা আস্তে আস্তে গোটাবো এবার আমাদের আলোচনা, তবে একটু গান তো শুনবো। না, তুমি গাও, আমি তোমার সাথে গিটার বাজাই। এই আচ্ছা, সেটা করতে পারি। দেখেছো কি তাকে ওই নীলের ধারে, বৃষ্টি পায়ে পায়ে কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রং ধনুকে চায়। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। অসাধারণ, এই গানটা একটা ফেনোমেনা, মানে অসাধারণ একটা গান তুমি বানিয়েছো। আর কোনো গান তুমি তখন কিছু পুরনো বাংলা গান? আমি পুরনো গান গাইছি না, কি বলতো, যাদের গলায় সেই গান শুনেছি, আমি চাই না যে না দূর ওপর থেকে ধূপ করে সবাই পড়ে যাক। না প্লিজ একটু শুনো, আমি যেটা ইচ্ছে করছে শোনো। হ্যাঁ, আমি আমার সুরের গানই কমফোর্টেবল। আমার মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম শোনাই, বর্ষার গানে আমি ওই কর্ডটার জন্য মনে হলো আমার। অ্যাকচুয়ালি বৃষ্টি তোমাকে দিলাম এই গানটাতে আমি প্রথম মানে আমার এই বিশ্বাসটা জন্মায় যে আমি সুরকার হিসেবে কাজ করতে পারি। মানে এটা নয় যে এটা আমার প্রথম গান, এর আগেও আমি 10-12টা গান আগে রেকর্ড হয়েছিল। আচ্ছা, এটা 2000 সালে বৃষ্টি তোমাকে দিলাম রেকর্ড হয়। এই গানটা আমাকে অনেক কিছু দিয়েছে। আমি প্রথম দুর্গাপুজোর প্যান্ডেলে গিয়ে আমার গান বাজছে সেটা শুনতে পাই। আচ্ছা, সুরের গান বাজছে। আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম, শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম, শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছেই চেয়ে নিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম।
ক্যা বাত, অসাধারণ এই গানটাও, অসাধারণ। আর তোমার খুব পছন্দের কোনো গান ধরো, যেটা মানে নিজের কম্পোজ করে খুব ভালো লেগেছে, এরকম একটা গান শুনিয়ে আমাদের আজকের লেটস টক থেকে লেটস সিং থেকে শেষ করব। আসলে এটা বলা খুব মুশকিল, নিজের গান তো নিজের সন্তানের মতো, সন্তানের মতো বলছি। আবার ঘটনাটা হচ্ছে নিজের তৈরি করা সব গান যে আমার নিজের গলায় ভালো লাগবে একদমই নয়। তাও একটা মনে হয় না যে হ্যাঁ বাহ এই গানটা আমি সুর করেছি, মানে এরকম একটা। তোমাকে ভালোবেসে গানটা কি করে কম্পোজ করলে, মানে তুমি তো মানে অসাধারণ, মানে ওটা তুমি গাও। তোমাকে ভালোবেসে কোথায় যাব শেষে জানি না সেই দেশে চিরাগ আছে কি না, তবে সে আন্ধারে নিখাদে গান্ধারে এটাকে প্রাণ ধারে প্রেয়সী তোমাকে না, যদি বা প্রাণ যায় যেন না গান যায়, হৃদি উজান যায় তাকে তো রাখা যায় না। তোমাকে ভালোবেসে কোথায় যাব শেষে জানি না সেই দেশে চিরাগ আছে কি না, কি না, কি না। ক্যা বাত। তোমার জন্য একটা ছোট্ট গিফট আছে, আমি রেখেছি। এইটা তো বিয়ের তত্ত্ব আমি নিজে হাতে সাজিয়েছি। আচ্ছা, দারুণ একটা ছোট গাছ, আমার বেলি, খুব পছন্দের ফুল। থ্যাংক ইউ, খুব ভালো, আবার আসবো।